আমরা আছি এখন সিটি অফ ম্যাঙ্গো মালদায়। এক সময় বা এখনও এটি আমের জন্যই বিখ্যাত, কিন্তু ভবিষ্যতে বিশেষজ্ঞদের মতে বলা হচ্ছে যে ভবিষ্যতে এটি আর আমের জন্য বিখ্যাত হবে না, কারণ যে হারে জনবসতি গড়ে উঠছে, গাছ কেটে এটিকে একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে, তার ফলে সবার মত এটা যে এটা ভবিষ্যতে আর সিটি অফ ম্যাঙ্গো থাকবে না। তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ বর্তমান প্রজন্ম এই সব দেখতে পাবে না, এর পরের প্রজন্ম হয়তো এগুলো দেখতে পাবে। আমের স্বর্গরাজ্যের পাশেই রয়েছে একটি বিল, আজকে আমরা সেই বিলেই যাব। সাবস্ক্রাইব করে দাও যাওয়ার আগে। এই যে সেই বিল বলতে এটাই সেই বিল। পূর্বে এটি বিল ছিল না, এটি ছিল জমি যেখানে চাষবাস করা হতো। আজকে আমি এবং আমাদের টিম এই বিলটি ভ্রমণ করব। এই বিলটিতে তোমরা অনেক কিছুই দেখতে পাবে। তোমাদের বলে রাখি, বিলে যাওয়া কি চারটিখানি ব্যাপার? এর উত্তরে বলবো না, কারণ কত বিষাক্ত পোকামাকড়ের বাসস্থান এই বিল। তো চলো বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বিলটি আমরা ভ্রমণ করি। বিলে কি কি থাকে এবং বিলের পরিবেশ কেমন তোমরা জেনে নিবে, আমার সঙ্গে চলো। প্রায় 7 কিলোমিটার জুড়ে এই জায়গাটি পূর্বে বিল ছিল না। পার্শ্ববর্তী এলাকার মানুষজন পূর্বে এই জায়গাটিতে চাষবাস করত, কিন্তু এই বিলটির পাশেই রয়েছে শহর। এটি নিচু ভূমি হওয়ায় কয়েক বছর আগে বৃষ্টির জল শহরের দিকে প্রবেশ করতে শুরু করে, যার ফলে শহরের রাস্তাঘাট ডুবতে শুরু করে। মালদার প্রশাসন প্রচুর বিপর্যয়ের মুখে পড়ে এবং তারা এখানকার জল আটকে দেয় এবং শহরে ঢুকতে দেয় না, যার ফলে দীর্ঘদিন জল জমে থাকার কারণে কৃষিজ প্রধান এই জায়গাটি বিলে পরিণত হয়। পার্শ্ববর্তী এলাকার কৃষকেরা ধান, গম, ভুট্টা এগুলো চাষবাস করত, কিন্তু এখন দেখতে পাচ্ছ তোমরা জল জমে থাকার কারণে এখানে ঘাস উঠেছে। সরকারের দিকে দেখে আমাদের মনে হয় যে সরকারের হাতে কোনো কাজ নেই, তার জন্য তারা মানুষদের দাঙ্গা মারামারিতে ব্যস্ত রেখেছে। কিন্তু ভিউয়ার, সরকার যদি এগুলো বাদ দিয়ে উন্নয়নকে তার মূল স্রোত ভেবে নিত, তাহলে সরকারের প্রচেষ্টায় কি এই জায়গাগুলো পুনর্জীবিত করা যেত না? ভারত, বাংলাদেশের মতো জায়গায় এই ধরনের কত জমি জলের নিচে ডুবে রয়েছে এবং নষ্ট হয়ে পড়ে আছে, কিন্তু এটা কি সরকারের কাজ? কমেন্টে বলো। আমি একটি ছেলেকে পেলাম যে দূরে ঘাস কাটতে যায় তার গরু বা ছাগলের জন্য। এখানে নাকি তাদের জমি ছিল, এখানে তারা চাষবাস করত, কিন্তু এখন চাষবাস না করতে পাওয়ায় গরু ছাগল পুষেই তাদের জীবনটাকে টিকিয়ে রেখেছে। আমি তার সঙ্গে সেই দূরের ভূমিতে ঘাস কাটতে যেতে চাইলাম। তাকে জিজ্ঞাসা করলাম সামনে কতটি করে জল হতে পারে। আমি শুনেই অবাক হয়ে গেলাম। সে বলল কোথাও কোথাও 1 গলা করে জল, আবার কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও খুব কম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, অমন জল জমা জঙ্গলে তুমি যাও, বিষাক্ত সাপ বা পোকামাকড় বলে তোমার কি ভয় লাগে না? সে বলল জলে কোনো বিষাক্ত জিনিস থাকে না। তারপরে আমার সাহস বাড়লো। যেহেতু প্রচুর গরম পড়ছিল আর গরম হাওয়া বইছিল, তার জন্য ছেলেটি সাথে শরবত নিয়ে। শরবতটি এমন কেন দেখতে লাগছে? ঘরোয়া পদ্ধতিতে তারা এই শরবতটি বানায়, তাপে শরীরের ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এই শরবত। তার জন্য তোমরা যদি এমন কোনো ভ্রমণে বেরো, তাহলে সাথে কিছু নিয়ে বেরো, তাহলে ঘুরতে এনার্জি পাবে। সামনে এগোতে লাগলাম আমরা। আমাকে ছেলেটি বলল জুতা খুলে দিতে, কারণ জুতা পরে সেই জলের মধ্যে কাদাতে হাঁটা যাবে না। এখন আমরা জুতা খুলে সামনে এগোবো, তোমরা দেখে আসো আমাদের সঙ্গে। সামনে এগোতে আমরা দেখলাম থালির মতো দেখতে অনেকগুলো গাছ। তাকে জিজ্ঞাসা করলাম এগুলো কিসের গাছ? সে বলল মাখনার গাছ। গাছগুলো কাঁটাই ভর্তি। ছেলেটি নামলো নিচে, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। সে আমাকে সাহসের যোগান দিল এবং আমি নিচে নামলাম, কিন্তু ভয়ে ভয়ে, কারণ কাঁটাতে ভর্তি ছিল গাছগুলো। হাত দিয়ে উঠিয়ে তোমাদের দেখাবো কি আছে গাছগুলোর মধ্যে, কিন্তু হাতে আমার কাঁটা লাগছে। গোল গোল গুলির মতো ফল হয় এই গাছগুলোতে। ফলগুলোর বাইরের আবরণটা কালো দেখতে এবং ফলগুলোর ভিতরে সাদা সাদা আটার মতো ফল থাকে। আমি ছেলেটির কাছ থেকে তার কাস্তেটি নিলাম, কারণ গাছগুলোতে কাঁটা থাকায় হাত দিতে পারছিলাম না। এবার কাস্তে দিয়ে তোমাদের দেখাবো ভিতরের অংশটা। দেখতে পাচ্ছ মানুষের হাতে যেমন রগ থাকে অনেকগুলো, তেমন গাছগুলোর গায়েও কেমন রগ রগ আঁকড়া বাঁকড়া হয়ে আছে। কিন্তু গাছটি এখনো পূর্ণতা লাভ পায়নি, কারণ এই গাছটির নিচেই ছোট ছোট ফলগুলো ধরে থাকে গুলির মতো। পাতার নিচের অংশটি বেগুনি রঙের আভা কাঁটাযুক্ত। এই পাতাগুলোর ব্যাস 1 থেকে 2 মিটার পর্যন্তও হয়। এই সময় আমার পায়ের নিচে কি যেন বাঁধছিল, দিয়ে আমি হাত দিয়ে উঠানোর চেষ্টা করলাম। কাদার মধ্যে ছোট একটা খোঁচ রয়েছে, এখানে এগুলো স্বাভাবিক ব্যাপার, তার জন্য কিছু মনে করলাম না। এই গাছগুলো সাধারণত ছোট ছোট জলাশয়ে জন্মাতে ভালোবাসে, বা মানুষজন এগুলো চাষবাসও করে। এই মাখনার গাছগুলো এই ধরনের পুকুর বা জলাশয়ে জন্মাতে ভালোবাসে।
মাখনাতে প্রচুর পরিমাণে ক্যালারি, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পৃথিবীর মধ্যে ভারতের বিহারকে মাখনা উৎপাদন কেন্দ্র হিসাবে ধরা হয়। মাখনা সেখানে মিঠাইয়ের রাজা নামে পরিচিত। এখান থেকে আমরা এগোলাম সোজা সামনের দিকে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট ঘাসগুলো গরুদের খাওয়ার জন্য প্রচুর উপযুক্ত। এছাড়াও এক ধরনের ঘাস পাওয়া যায় যেগুলো নাকি মানুষ খেতে পারে। আসলে সেগুলো ঘাস হলেও সেগুলো এক ধরনের শাক। এখানকার ভাষায় সেগুলোকে ছাঞ্চি বলা হয়। সামনে হাঁটতে হাঁটতে আমার পা কাদায় গবে যাচ্ছে। আমি ছেলেটিকে বললাম, তুমি কি প্রতিদিন এখানে আসো? সে বলল, হ্যাঁ, আমি দিনে দুবেলা করে এখানে আসি। আমি তাকে বললাম, তুমি কি পড়াশোনা করো না? কারণ এই বয়সে তো তোমাকে পড়াশোনা করা উচিত। সে আমাকে বলল, পেটটা কি পড়াশোনায় চলে না খাবারে? এই ছেলেটি এই উত্তর দিয়ে সরকারের গালে চারাস করে একটা চড় মারলো। কেন, তোমরা কি বুঝতে পারোনি? সরকার এখন মানুষকে দাঙ্গা মারামারিতে উলঝে রাখছে, কিন্তু এর মতো কত ফ্যামিলি আছে যার ছেলেগুলো পড়াশোনা করতে পায় না পেটের দায়ে। এগুলো সবই একসময় জমি ছিল, কিন্তু মানুষজনের আনাগোনা না থাকায় এখানে পাখিদের খেলা বা আড্ডা মারার ভূমিতে পরিণত হয়েছে। ঘাসগুলোর মধ্যে হালকা হালকা জল জমে থাকায় পাখিগুলো এখানে সহজেই পোকামাকড় খেতে পাচ্ছে, এছাড়াও ছোট ছোট মাছ পাচ্ছে। তবে তোমাদের বলে রাখি, এই সব জলে বড় বড় মাছ থাকে না। সামনে এগোতে এগোতে আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। আমরা আমাদের মূল ডেস্টিনেশনের দিকে মোটামুটিভাবে চলে এসেছি। মানে বড় বড় ঘাস তোমরা আজকে দেখতে পাবে। ছেলেটির সঙ্গে চলো আমরাও যাচ্ছি। এটাই সেই বিল যেখানে এককালে ফসল ফলানো হতো। কিছু কিছু জায়গা জুড়ে পায়ের নিচের জলগুলো খুবই ঠান্ডা, আবার কিছু কিছু জায়গাতে এমনও রয়েছে যে প্রচুর গরম জল। এই যে আমার সামনে যেই ঘাসগুলো রয়েছে প্রচুর শক্ত এবং লম্বা লম্বা ঘাস। এই ঘাসগুলো মানুষের দৈনন্দিন কাজে প্রচুর ব্যবহৃত হয়। চলো একটু পরে বলছি তোমাদের। এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা জলাশয় রয়েছে, সেখানেই নাকি গেলে গলা পর্যন্ত জল রয়েছে। কিছু কিছু জায়গা এমনও রয়েছে যেখানে মনে হবে জল নেই, কিন্তু ঘাস দিয়ে ঢাকা ওই জায়গাগুলোতে ভুল করে পা পড়ে গেলে ডুবে যাবে, এরকম অবস্থা। তাই হাতে যদি একটা বড় লাঠি থাকে তাহলে সামনে এগোতে সুবিধা হবে। তাহলে আমার এখন কোনো এখানে ভয় নেই, কারণ ছেলেটির বিপদ সম্পর্কে সব জানা আছে। কোথায় কেমনটা জল হতে পারে সে আইডিয়া করে বলে দিতে পারে। এই ঘাসগুলোর 6 থেকে 7 মাস বয়স হয়ে গেলে গরু ছাগল কেউ এগুলো খাবে না। কিন্তু তাই বলে কি এগুলো নষ্ট হয়? না, এগুলো কখনোই নষ্ট হয় না, কারণ ঝাঁটা তৈরিতে এগুলো ব্যবহার করা হয়। ছেলেটি আমাকে বলল এই সব জায়গাগুলোতে সতর্কভাবে পা দিবে, কারণ এগুলোতে হালকা জল আবার ঘাস, কিন্তু কাদার কোনো অস্তিত্ব নেই। তাই এখানে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। জলগুলোতে পা দিতে হাইরে মজা লাগছিল, কারণ জলগুলো ছিল ঠান্ডা। এই ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর জড়গুলো দেখো বুঝতে পারবে। জড়গুলো দেখো বুঝবে এই ঘাসগুলোর বয়স অনেকটাই। নিচে জল জমে থাকায় তারা বেড়ে উঠতে পারেনি বা মরেও নি। তুমি শহরটা দেখাও, যাবে শুধু বকবো না, শহরটা দেখাও। আমরা এই শহরটিরই কথা বলছিলাম কিছুক্ষণ আগে বা ভিডিওর শুরুতে। হালকা হালকা তোমরা দেখতে পাচ্ছ ওই যে বাড়িগুলো, জল এটা দিয়ে সোজাই ওই শহরে ঢুকতো। আপনি এবারে লাঠি দিয়ে চেক করে আসেন। আচ্ছা, কেন কি আপনি শহরের ছেলে? আরে আবার বলছো আমি শহরের ছেলে নই, আমি গ্রামের ছেলে। ঠিক আছে, আমি নিলাম ছেলে বলে আমি আমরা আবার সামনের দিকে এগোলাম, কারণ এখানকার ঘাসগুলো নাকি অনেক বয়স হয়ে গিয়েছিল, তার জন্য গরু খেত না। আমি তাকে গল্প শোনালাম যে ছোটতে আমিও ঘাস কাটতে যেতাম আমার আব্বুর সঙ্গে। আমার আব্বু ছিল প্রচুর একজন সাহসী ব্যক্তি। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আমাদেরও গরু ছিল। আমার আব্বু দূরে দূরে ঘাস কাটতে যেত গরুর জন্য, আমিও তার সঙ্গে যেতাম। আর বড় বড় বোঝা মাথায় করে আমার আব্বু নিমিষেই নিয়ে চলে আসতো, আর আমরা কিন্তু একটা ছোট বোঝাও আনতে মাথা খারাপ হয়ে যেত। যাই হোক, তোমরা কি এলাকাটি দেখতে পাচ্ছ? কি অপরূপ সৌন্দর্য এই প্রকৃতির। প্রকৃতি যেন এখানেই তার সৌন্দর্য লুকিয়ে রেখেছে। আমরা গ্রামে বা শহরে থেকে তা অনুভব বা বুঝতে পারছি না। না, এখানে একটু ভুল হলো, গ্রামের মানুষ দেখতে পেলেও শহরের মানুষ দেখতে পাচ্ছে না। আমরা যেই এরিয়াটির মধ্যে বর্তমানে অবস্থান করছি, এখানে বিগত 3-4 বছর থেকে এভাবে জল জমে রয়েছে। আপনি ওখানে নৌকাতে বসে যাবেন। ওই যে দেখেন ওখানে মাছ ধরার জায়গা করা আছে, ওই যে ভাইন লাগানো আছে।
ওটাতে মাছ ঢুকলে বেরোতে পারে না। সামনে একটা নৌকা রাখা রয়েছে। ছেলেটি বলল ওই নৌকাতে করেই আরও ভিতরে ঘাস কাটতে যায় তারা। এর পরের এপিসোডে আমরা দেখাবো সামনে আরও ভিতরের এলাকায় কি কি রয়েছে। এখানেই নাকি ছেলেটি বেশি আসে ঘাস কাটতে। এখানে অনেকটা জল জমে থাকায় বড় বড় মাছও নাকি এখানে ঘুরতে আসে। ছেলেটিকে আমি বললাম আজকে কি মাছ আসেনি? ওই যে সামনে দেখতে পাচ্ছ মাছ ধরার একটা ফন্দি পাতানো রয়েছে। গ্রাম্য ভাষায় এটিকে ভাঁড় বলা হয়। তোমরা কি নামে জানো অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দাও। তোমরা দেখছো ঘাস গাছগুলো কত বড় হয়ে আছে। কেউ যদি এটির মধ্যে ঢুকে যায় তাহলে বাইরে থেকে কেউ জানতেই পারবে না কি ভিতরে কেউ আছে। আমার সঙ্গে যেই ছেলেটি রয়েছে তার নাম হলো জসিম। আজকে জসিমের সঙ্গে এখানেই আমাদের যাত্রা শেষ। এর পরের এপিসোডে আমাদের টিম আরও ভিতরের এরিয়ায় যাবে। আজকে যেহেতু জসিম তার গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাবে তার জন্য আমরা তাকে আর ডিস্টার্ব করলাম না। এর পরের এপিসোডটিতে আমাদের টিম এই এরিয়াগুলোতে যাবে। তাহলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এর পরের ভিডিও দেখার জন্য।